Well, good evening and welcome to সংলাপ উইথ শোভনিক। আজ কথা বলবো সংলাপ উইথ শোভনিকে শ্বেতার সঙ্গে, শ্বেতা তেওয়ারি। শ্বেতা তেওয়ারি অত্যন্ত পরিচিত মুখ এই মিডিয়া ওয়ার্ল্ডে এবং অত্যন্ত পরিচিত নাম। আপনারা সবাই জানেন এবং চেনেন তাকে। কথা বলি শ্বেতার সঙ্গে। শ্বেতা, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং শোভনিক দা, কেমন আছো বলো? আমি তো মোটামুটি ঠিক থাকার চেষ্টা করছি আর কি। আর আমার তুমি কেমন আছো? সবথেকে ভালো লাগছে যে আজ মনে হয় আমাদের কত বছর পর আজ আমরা মানে ভার্চুয়ালি দেখা হচ্ছে। 13 years। 13 ইয়ার্স, 13 বছর পর আজ আমরা আবার মুখোমুখি। আমার মনে আছে আকাশ আটে একটা শো করতাম, তুমি সেখানে আমার সঙ্গে বিবরা টিম। হ্যাঁ হ্যাঁ, রাইট। তুমি কেমন আছো বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? ভালো চলছে। এখন তো এই লকডাউনের মধ্যে মানে টুকটাক খুব সবে তো কাজ শুরু হলো, সেরকম তো মানে কোনো কাজ সেরকম শুরু হয়নি, আর অনেকে ভয়ও পাচ্ছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি পজিটিভ এন্ড হোপফুল থাকা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সময় আমার মনে হয় যতটা সবাই নিজেকে ভালো রাখতে পারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিং। আমি যেটা পার্সোনালি ফিল করি। রাইট রাইট রাইট। তুমি অসম্ভব পজিটিভ, সেটা আমি অনেক বছর ধরেই জানি, ইনফ্যাক্ট 13 বছর ধরেই জানি, এবং তোমার একটা পজিটিভ ভাইবও রয়েছে প্রচণ্ড। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যে অনুষ্ঠানটির নাম করব না, যে অনুষ্ঠানটি হতো একসাথে, সেটা হচ্ছে যে সেখানে আমার মনে আছে যে ওই স্ক্রিপ্টের পার্টটুকু যখন তোমাকে বলতাম, অ্যাকচুয়ালি তোমার এক একটা ওই 2 মিনিট 3 মিনিটের এক একটা চাঙ্ক তুলতে তোমার সময় লাগতো হার্ডলি 4 to 5 মিনিটস, আই রিমেম্বার। তো আমাকে তুমি বলো, প্রথমে একটা প্রশ্ন রাখি তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে তুমি এত রকমের কাজ করো, অ্যাঙ্কারিং, মানে টেলিভিশনের পর্দায় তুমি এত রকমইভাবে নিজেকে প্রেজেন্ট করেছো, তো কবে থেকে মনে হলো যে এটা করবে তুমি? কবে থেকে মনে হয়েছিল ইনফ্যাক্ট? মানে আমি একটা জিনিস যেটা আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আমি এক্সপেরিয়েন্স করেছি, সেটা হলো যে আমি যখন কনক্রিট ভাবে কিছু প্ল্যান করি, সেটা কখনো হয়ে ওঠে না। আর যেটা স্পন্টেনিয়াসলি হঠাৎ করে যেন মনে হয় যেন ইউনিভার্স আমাকে সেটা দিয়ে দিচ্ছে, জোর করে আমাকে মানে দিচ্ছে, সেটা কিন্তু আপনা আপনি ভালো হয়ে যায়। আমি যেগুলো প্ল্যান করেছিলাম মানে আমার ব্যক্তিগত জীবনে বা আমার প্রফেশনাল জীবনে, আমি সেটা কখনো মানে আমি অলওয়েজ আমি সবসময় চাইতাম যে আমার মানে আমার ইংলিশ আর লিটারেচারটা খুব ভালো ছিল। আমি সবসময় স্কুলে টপ করতাম ইন ইংলিশ। তা আমার ইচ্ছে ছিল যে আমি ইংলিশ অনার্স নিয়ে এগোবো আমার একাডেমিক্সে। বাট অ্যাজ লাক উড হ্যাভ ইট, আমার আইএসসি পরীক্ষার সময় যেটা হলো যে আইএসসি পরীক্ষার ঠিক 2 দিন আগে আমার ম্যালেরিয়া হয়ে গেল। আর ম্যালেরিয়া আমার মানে 105 ডিগ্রি জ্বর, মানে এতই অবস্থা খারাপ যে ডক্টর আমাকে ওষুধ দিতে যেন আমি পরীক্ষার সময় যেন জ্বর না থাকে, যাতে আমি লিখতে পারি, কারণ আমার হাতটা কাঁপতো। আর কিন্তু সেইভাবে মানে আমি পরীক্ষাটা দিয়ে আবার কিন্তু মানে পরীক্ষা শেষ হতে হতে আমার আবার জ্বর শুরু হয়ে যেত। তা আমার ইংলিশ পরীক্ষার সময় এমন অবস্থা খারাপ ছিল, কারণ ফার্স্ট পেপার আমাদের ইংলিশই হতো আইএসসি তে। আর আমি খালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ লিটারেচারের মধ্যে আমি খালি ইংলিশ লিটারেচারের সেকশন এ মানে লিখতে পেরেছিলাম, সেকশন বি আমি কমপ্লিট করতেই পারিনি। তবুও কিন্তু আমার খালি হাফ পেপার দিয়ে আমার পার্সেন্টেজ এলো 75%। কিন্তু দ্যাট ওয়াজ নট গুড এনাফ ফর অনার্স। রাইট, সেটা হয়ে উঠলো না। তারপরে আমি আর্টস নিলাম, আর সেখানে আমি ভেবেছিলাম চলো ঠিক আছে, আমি ফিলোসফি অনার্সে পাচ্ছিলাম, বিকজ আই ওয়াজ গুড ইন ইংলিশ, আর বাকি সব পরীক্ষায় আমার ভালো মার্কস এসেছিল। ঠিক আছে, তাহলে এটা নিয়ে এগোই। আমি ভেবেছিলাম যে আমি ক্রিমিনাল সাইকোলজিস্ট হবো, ওটা নিয়ে আমি মানে করছিলাম। হঠাৎ করে আমার কলেজের সামনে একটা অডিশন হচ্ছে, তখন একটা প্রাইভেট চ্যানেল যেটা হায়দ্রাবাদে ছিল, তখন ইটিভি ছিল চ্যানেলটা, সেখানে একটা ভাবলাম যে অডিশন হচ্ছে। আমরা বেস ব্রিজের ওখানে, হ্যাঁ না বেস ব্রিজের অফিসটা ছিল ওটা, তখন তোমার যেটা প্রিভিয়াসলি অফিস ছিল তোমার এজিসি বোস রোডে ব্ল্যাক ম্যাজিক অফিসের পাশে। ওকে ওকে, রাইট রাইট রাইট। ওখানে চলছিল তোমার মানে অডিশন চলছিল কলেজের পাশে। আমি তখন শিক্ষায়তনে পড়ি। আলাম ঠিক আছে, বন্ধুরা মজা করে গেলাম যে চলো কি হয় দেখি, কেমন হয় অডিশন জিনিসটা কি, ব্যাপারটা কি, চলো গিয়ে দেখি। মজা করতে গিয়ে গেলাম, জাস্ট বিকজ একটা থাকে যে যখন তুমি কিছু খুব মানে এক্সট্রিমলি মানে খুবই জোর মন দিয়ে চাও, তখন তুমি একটু নার্ভাস থাকো। কিন্তু
যখন Right. তুমি মজা করে কিছু করছো তখন সেই নার্ভাসনেস থাকে না, ও চলো দেখা যাবে কি হবে। হুম অডিশনটা মজা করে দিলাম, মজা ছলে দিলাম আর সিলেক্ট হয়ে গেলাম, আর মানে তারপরে আমার কল এসে গেল যে তোমাকে হায়দ্রাবাদে গিয়ে শুট করতে হবে, আর সেখান থেকেই মানে জার্নিটা শুরু। রাইট রাইট। তাহলে দেখা গেল যে তুমি এটাকে নিয়ে আগে কখনো ছবি দেখোনি, আগে কখনো স্বপ্ন দেখোনি না, তোমার না, এই ভাবিনি। প্রফেশন নিয়ে। না। তাহলে পরে তোমাকে ছোট্ট আরেকটা প্রশ্ন এখান থেকে অবধারিতভাবে চলে আসে, সেটা হচ্ছে যে এই যে তুমি শুরু করে দিলে তারপরে কখনো টেকনিক্যালি নিজেকে ইমপ্রুভ করার জন্য কোনো গ্রুমিং কিছু করেছো, টেকনিক্যাল গ্রুমিং, অর তোমার ভিতরে যে ন্যাচারাল ইনস্টিংক্ট রয়েছে, যে স্পন্টেনিটি রয়েছে, সেটা কি ক্যাশ করেছো? আমি আমার স্পন্টেনিটিকেই ক্যাশ করেছি, আর আমি বলবো আমাকে সবকিছু শিখিয়েছে প্র্যাকটিক্যাল আমার ডিরেক্টরসরাই। আমার Right, ডিরেক্টরসরাই আমাকে শিখিয়েছে, কারণ যখন আমি প্রথম মানে জাস্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি তখন কিন্তু মানে অনেকেই মানে বলতো যে তোমার বাংলা খুব একটা ভালো নেই, তোমার বাংলায় একটু টান আছে। আমার কিন্তু ডিরেক্টরসরা এতই মানে কোঅপারেটিভ, আমাকে কিন্তু ধরে 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 ভালো করে সব শেখাতো, কোথাও কিন্তু স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিত যেখানে খুবই কঠিন বাংলা রইতো, সেটা করে সেটা করে আমারও এখন মনে আছে একটু আর কি। তোমারও সেই অভিজ্ঞতাটা রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি হ্যাঁ, বলো, এখন কিন্তু আমাকে অনেকেই বলে যে তোমার হ্যাঁ, হিন্দি খুব ভালো, যেটা আমার হ্যাঁ, শুনতে ভালো লাগে, কারণ সবাই মনে করে যে আমি বাঙালি, আমার হ্যাঁ, হিন্দি ভালো, কিন্তু আমি বলি হ্যাঁ, না না, হিন্দি ইজ মাই মাদার টাং, আমার হ্যাঁ। বাংলা ভালো। ঠিক ঠিক ঠিক। না, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে তোমার সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে তোমাকে বলবো না, আমি যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদেরকে বলি। অনেকে দেখছেন সে তো, তার আমি দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ। হ্যাঁ, দেখছেন দেখছেন দেখছেন, একদম কোনো সন্দেহ নেই দেখছেন। যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে শ্বেতা যেটা রয়েছে সেটা একটা অসম্ভব আহ, অসম্ভব একটা ইনস্টিংক্ট রয়েছে ওর মধ্যে, ভীষণভাবে ও সিক্সথ সেন্সটাকে অ্যাপ্লাই করতে পারে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে অসম্ভব রিয়েলাইজেশন পাওয়ার। অর্থাৎ কি না, একটি অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা মাদার টাং নয়, সেখানে যে ছোটোখাটো অলংকারগুলো থাকে ভাষার মধ্যে, সেই অলংকারের যে মজা, কি আশ্চর্য! আজ থেকে 13 বছর আগের কথা বলছি, সেটা মুহূর্তের মধ্যে অ্যাডপ্ট করতো, এবং কি সুন্দর! শুধু এক্সপ্রেশন কিন্তু ভোকাল নয়, পুরো এক্সপ্রেশনটা ওর অসম্ভব সুন্দর একটি অ্যাসেট রয়েছে, সেটা ওর চোখ দুটো আপনারা দেখতেই পাচ্ছেন। সেই চোখের মধ্যে দিয়েও অসম্ভবভাবে সুন্দরভাবে এক্সপ্রেস করে দিত। ভীষণ ক্লোজ ফ্রেম থাকতো একটা, তার মধ্যে সেটাকে বলা হলো, সেটা এই ওয়ার্ডটার উপর একটু খেলা করো, হ্যাঁ, মানে এখানে একটা কিছু হিন্ট দিও। অসম্ভব মুহূর্তের মধ্যে সুন্দর করে 3-4টে অপশন দিয়ে দিচ্ছে সেটা, যে আমি এটা দেবো না, ওটা দেবো না, সেটা দেবো। আমার পরিষ্কার মনে আছে, একদম মানে খুব ডিস্টিংক্টলি মনে আছে। তো ইট ওয়াজ শ্বেতা ইভেন দেন। সো 13 বছর পর কি হতে পারে সেটা, এটা আপনারা বুঝতেই পারছেন। সেটা একদম ফুল প্যাকড একটা ট্যালেন্ট। তো সেটা, আমার কথা হচ্ছে, তোমার ছিল না এটা হবি, ছিল না এটা তোমার প্রফেশন এক্সপেকটেশন, হয়ে গেল তোমার একদম হার্ড কোর প্রফেশন। কিন্তু একেবারে। হয়ে যাওয়ার পরে তোমার কি অন্য কোনো হবিজ আছে যেটাকে তুমি ইমপ্লিমেন্ট করো তোমার অবসর সময়ে? হ্যাঁ, আমার যেটা মানে আমি যতই মানে আমি সেরকম কিন্তু কখনো অ্যাম্বিশিয়াস ছিলাম না। আই ওয়াজ মোর অফ আ হোমলি পারসন। আমাকে অনেকে সবাই মনে করে যে আমি খুবই আউটগোয়িং, কিন্তু যারা আমাকে পার্সোনালি চেনে, আমার কিন্তু পার্সোনাল সার্কেলটা খুবই ছোট্ট। যারা আমাকে চেনে তারা জানে যে আই এম আ ভেরি প্রাইভেট পারসন, আই এম আ ভেরি শাই পারসন। তো আমাকে আমার বাড়ি নিয়ে কিন্তু মানে থাকতে বেশি ভালো লাগে। তাই আমার যেটা সবথেকে ভালো লাগে, আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর এই আচ্ছা। লকডাউনে কিন্তু আমি খুব ভালোভাবেই মানে সেটা আমি দেখতেই পাচ্ছি মাঝে মাঝে। আমি মানে হয়তো বলতে পারো যে আমি আগে কুক ছিলাম, এখন আমি শেফ হয়ে গেছি। মানে একটু আমার আপগ্রেডেশন হয়েছে। মানে আমার এখন রাইট মানে রাইট, প্রমোশন খুব হয়েছে। ভালো লাগছে। গোছাতে বাড়ি ঘর দর এরকম করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ। রাইট। আর ওয়ার্কআউট নিজেকে আমার কি প্যাশন। হ্যাঁ। রাইট, কোনো Physical ফিউচার fitness কামিং না। প্রজেক্টস তোমার আফটার লকডাউন, মানে এই সব কিছু মিটে গেলে এরকম কিছু মানে পরিকল্পনা রয়েছে যে তুমি করতে চাও বা করবে, এবং তার জন্য নিজেকে প্রিপেয়ার করছো, এরকম কিছু রয়েছে? ডেফিনেটলি আর কি এরকম কিছু লকডাউনের রয়েছে। আগে একটা আমি ছবিতে কাজ করলাম, ছবির কাজ। হুম সেটা হুম হলো, সেটার এখনো ডাবিংটা বাকি রয়েছে। মাঝখানে একটা ন্যাশনাল কর্পোরেট ফিল্ম করলাম, একটা টায়ার্স এর মানে ন্যাশনাল ব্র্যান্ডের জন্য। হুম আর এখন মানে যে যে নন ফিকশনটা আমি এতদিন ধরে করছিলাম, সেটা এখন আবার আস্তে আস্তে শুটিংটা শুরু হবে। তো ওকে। সেটা নিয়ে এখন সেই পরিকল্পনাটা রয়েছে। পার্সোনালের মধ্যে হ্যাঁ ডেফিনেটলি আমার ইচ্ছে আছে, বিকজ একটা ফিটনেস নিয়ে কিছু একটা ব্লগ বানানো বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা যেটা ওকে মানে ওকে। ভাবনা চিন্তা মানে করছি সেটা নিয়ে। অনেকে আমাকে বলেওছে যে
ইউ শুড স্টার্ট সামথিং ইন ফিটনেস বিকজ তোমার করা উচিত সেটা, Right. বিকজ আমার ভিডিওস গুলো দেখে আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকি, আমি ফেসবুকে পোস্ট করতে থাকি, তো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা রয়েছে। হ্যাঁ, রাইট। সেটা তুমি যেটা আমার মানে অ্যাকর্ডিং টু মি, তুমি সেই অসম্ভব একটা জিনিসের অধিকারী যেটা খুব কম মানুষে হয়, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে এই ফিচারটা, মানুষের এই যে ফিচারটা খুব ভার্সেটাইল যখন হয়, তখন যেমন খুব হাতে গোনা কিছু মানুষ অসাধারণ একটি ওয়েস্টার্ন ফিচার ছিল তার মুখের মধ্যে, যে জিনিসটা কিন্তু তোমারও রয়েছে। আর একজন অসম্ভব প্রতিভাময়ী অভিনেত্রী আমাদের বলিউডের ছিলেন, সেটা হচ্ছে জিনাত আমান। হ্যাঁ, তার ফিচারটা খুব ভার্সেটাইল ফিচার, যে কোনো দিকেই চলে যেতে পারতেন, সুইচ ওভার করতে পারতেন। তোমার মধ্যে সেই অসম্ভব সুন্দর একটি কোয়ালিটি রয়েছে, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ এই যে কোনো মুহূর্তে তুমি ইন্ডিয়ান একদম মানে আইকন হয়ে যেতে পারো, অ্যাট দ্য সেম টাইম ওয়েস্টার্ন আইকন হয়ে যেতে পারো। এই যে তোমার আমার মেকআপ আর্টিস্টরাও এটা আমাকে সবসময় বলে যে তোমার ন্যাচারালি বলবে, আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, বিকজ তুমি সব লুকটা কিন্তু খুব ভালোভাবে ক্যারি করে নাও। হ্যাঁ, মজার কথা হচ্ছে সেটা এই নিয়ে কিন্তু তোমার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, সো আলটিমেটলি মিললো তো। এত রকমের কথা হয়েছে কিন্তু কখনো আমি এটা তোমাকে বলিনি, কিন্তু এই ভার্সেটাইল ব্যাপারটা, হ্যাঁ, তো তোমার অসম্ভব সুন্দর রয়েছে বলে এটাকে কাজে লাগিয়ে বা কোনো রকমের কোনো একটা কিছু স্বপ্নের ক্যারেক্টার কখনো ভেবেছো নিজেকে নিয়ে? না, সেরকম কিছু ভাবিনি, কারণ আমি বললাম না প্রথমেই যে আমি যখনই ভাবি সেটা হয় না। চলো, তোমাকে ভাবতে হবে না, এবার না আমরা ভাববো। যেরকম, আচ্ছা তুমি বলো আমাকে যে যখন তুমি মনের আনন্দে রান্না করো বা মনের আনন্দে ফিটনেস এক্সারসাইজ করছো, দেখছো না আমার পেছনে যখন ফিটনেস স্টার বানানো রয়েছে। রাইট। আচ্ছা, কেউ কিছু লিখেছেন, একটু দেখে নি কে কি লিখলেন, ছোট্ট করে আগে দেখে নি। হ্যাঁ, প্রথমে লিখছে মাধুরী, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু ইউ মাধুরী। তারপরে শোভন দাস লিখছেন, খুব ভালো হচ্ছে দাদা, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তারপর লিখছে ছন্দা, শুভ সন্ধ্যা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ছন্দা, শুভ সন্ধ্যা তোমাকেও। নিহার রঞ্জন মল্লিক লিখছেন বিলাসপুর থেকে, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু ইউ, আগামীকালের জন্য অনেক শুভেচ্ছা। আগামীকাল থাকছেন নিহার বাবু সংলাপ উইথ শোভনীকে। তারপরে লিখছেন শিপ্রা দাস, আমি আছি কিন্তু, দুজনের জন্যই রইল ফুল এলো শুভেচ্ছা। বাহ, क्या बात, কি সুন্দর করে বললেন আপনি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সব সময়। তারপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে, যেটা বলছিলাম, সেটা কি বলছিলাম, যে আমরা ভাববো এটা নিয়ে। এবার তার পাশাপাশি এটা বললাম যে তুমি যখন রান্না করছো মনের আনন্দে, তখন গুনগুন করে গাইছো, এবং যখন ফিটনেস এক্সারসাইজ করছো তখন গুনগুন করে গাইছো না, গাইতে গাইতে তার ফিটনেস এক্সারসাইজ হয় না, তুমি শুনছো। আমি ওই যে শুনছো বললাম, ওই জন্যই বললাম শুনছো। হ্যাঁ, তো গাইছো এবং শুনছো, এই দুটোর মধ্যে কি কোনো মিল রয়েছে? হ্যাঁ, মানে যখন আমি সাবজেক্টে এটা সবটাই মুড, মানে হঠাৎ করে তুমি হয়তো দেখলাম সকালে যখন আমি খুব তাড়াতাড়ি উঠি, আমি আর্লি রাইজার, আমি ভোর 5টায় উঠি, উঠেই কিন্তু 5:30টার মধ্যে আমি ওয়ার্কআউট আমার শুরু হয়ে যায়। তো অনেকেই মানে আমার নেবার্সরা বলে যে মানে আজকে মুডের উপরে মানে গান শুনে বোঝা যায় যে সেটার মুড কি। মানে হয়তো সকাল 5:30টায় আমি হার্ড করে একটা পাঙ্ক রক চালিয়ে দিলাম ওয়ার্কআউটের সঙ্গে, বা যখন কার্ডিও চলছে তখন কিছু একটা মানে মেটাল চলছে, আর যখনই কিন্তু আমার সফট, আজকে কিন্তু খালি কোর ওয়ার্কআউট রয়েছে, তখন কিন্তু একটা সফট মেরুন 5 চলছে, গার্লস লাইক ইউ, আই ওয়ান্ট টু গো আউট উইথ বয়েজ লাইক ইউ, এরকম চলছে। আর যখন আমি রান্না করছি তখন কিন্তু হঠাৎ করে কোথাও আমি 70s আর 80s এর মধ্যে চলে যাই। যখন আমি রান্না করি তখন আমার মানে সব শুনতে হবে, মানে ওই পুরোনো মানে वो तो है अलबेला, ওই টাইমের গান, ওই টাইমে তো রান্না যখন করছি তখন আমার এইসব গান চলছে, তখন একটা মানে হালকা রেট্রোর মধ্যে চলে যায়। সব মুডের উপরে ডিপেন্ড করছে। রাইট। সারাদিন বাড়িতে আমাদের যখন বাড়িতে রয়েছি, এমনি যখন কিছু টুকটাক দিনের বেলা একটা, বিকজ আমি খুব হোলিস্টিক অ্যাপ্রোচে বিলিভ করি, বিকজ আমার হাজবেন্ডও হোলিস্টিক কোচ, তো সেখানে মানে আমাদের বাড়িতে একটা রুম হাউস ক্লেন্সিং এর একটা অরার জন্য একটা চান্ট চলে, মানে একটা মিউজিক যেটা কিন্তু বলে যে ঘরের পুরো মানে অরাটাকে ক্লেন্স করে, তো ওটা চলতে থাকে, মানে সবটাই মানে মিক্স এন্ড ম্যাচ হয়ে বলতে পারো জগা খিচুড়ি একটা আমাদের বাড়িতে মিউজিকের পছন্দ। রাইট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, খুব একটা অদ্ভুত, একটু কমপ্লিকেটেড, মানে কোট আনকোট কমপ্লিকেটেড কোশ্চেন করবো তোমাকে,
সেটা হচ্ছে আমরা জানি যখন কোনো চরিত্রে অভিনয় করতে হয় তখন সেই চরিত্রটি স্ক্রিপ্টটি শুনে নিয়ে তার মধ্যে প্রবেশ করতে হয়, সেই চরিত্রের মধ্যে সেই চরিত্রটি হয়ে উঠতে হয়। কিন্তু আমরা এটাও জানি যে অসম্ভব সুন্দর প্রপারলি একটা অ্যাঙ্কারিং করতে গেলে সেখানেও কিন্তু একটা ক্যারেক্টারাইজেশন দরকার হয়। অর্থাৎ তুমি যখন একটি এথনিক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছো, তখন তোমাকে একরকম শ্বেতা হতে হবে। তুমি যখন অন্যরকম কিছু ট্রেন্ডি কিছু নিয়ে কথা বলছো তখন তোমাকে আরেক রকম শ্বেতা হতে হবে। তুমি এইভাবে কখনো বিফোর দ্য শো, বিফোর দ্য ক্যামেরা ইজ অন, তুমি কখনো কনসেন্ট্রেট করার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করো? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, মানে আমি বিলিভ করি যে কোনো ক্ষেত্রে বা তুমি যে কোনো ধরনের অ্যাঙ্কারিং করছো বা অ্যাক্টিং করছো, যাই বা করছো কেন, কোথাও কিন্তু একটা কন্টেন্ট নিয়ে একটু মানে ভাবনা চিন্তা করা, একটু বিচার করাটা খুব দরকার। মানে সেটা আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া খুব দরকার। আমি যখন ইভেন্ট করি, যখন লাইভ তুমি স্টেজে শো করছো, তখন কিন্তু একটা অন্যরকম এনার্জি লাগে, কারণ তোমার লাইভ অডিয়েন্স রয়েছে, তাদের পালসকে জানতে হবে। বাট তার সঙ্গে সঙ্গে তুমি আজ কি বিষয় নিয়ে রয়েছে, তুমি একটা কোনো কালচারাল শো ইভেন্ট হোস্ট করছো, না অ্যাওয়ার্ড শো হোস্ট করছো, নাকি একটা কর্পোরেট শো হোস্ট করছো, তার জন্য একটা কোথাও একটা প্রিপারেশন লাগে। তো সেটা আমি আগে থেকে মানে ইনপুট আমার মানে শো হলে, টিভি শো হলে ডিরেক্টর বলো বা যারা শো প্রোডিউসার বলো বা ইভেন্ট ম্যানেজার বলো, তাদের থেকে আমি একদিন আগে বলি যে আমাকে একটু মানে ইনপুটটা দিয়ে দাও, কি ধরনের রয়েছে, কি কি রয়েছে। তখন আমি সেইভাবে একটু মানে ভালো করে প্রিপেয়ার করে নিই, একটু কন্টেন্ট তৈরি করে নিই, সেইভাবে তারপরে করি। যেমন যখন আমি অ্যাঙ্কারিং করছি টিভিতে, একটা ডক্টরকে নিয়ে যখন আমি শো করছিলাম, ডক্টরদের সঙ্গে কথা বলার জন্য একটা অন্য ধরনের তোমার ওয়ার্ড থ্রো লাগবে, একটা বডি ল্যাঙ্গুয়েজ লাগবে, একটা সিরিয়াস ব্যাপার লাগবে। সেখানে তুমি যখন ফ্যাশন শো বা ফ্যাশন ম্যাগাজিন তুমি, আমি এটাই বলছিলাম এক্স্যাক্টলি, সেখানে একটা অন্য রকমের তোমার একটা বডি ল্যাঙ্গুয়েজ লাগবে। তো হ্যাঁ, সেই প্রিপারেশন তো ডেফিনেটলি করতেই হয়। হ্যাঁ, বাট উইদাউট প্রিপারেশন তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে একটা গান করতে, আমি যদি একটা কর্ড দিই তোমাকে, কি করবে? চলো ম্যাশআপ। ঠিক আছে। হ্যাঁ, If I have to live my life without you near me, the days would all be empty. Nights would seem so long. With you I see forever love so clearly. I might have been in love before, but I never felt this strong. Our dreams are young and we both know they'll take us where we want to go. Hold me now, touch me now, I don't wanna live without you. Nothing's gonna change my love for you. You ought to know by now how much I love you. You've one thing you can be sure of, I'll never ask for more than your love. Over to you. Look into my eyes, Wow. you see what you mean to me. Search your heart, search your soul. When you find me there, you'll search no more. Don't tell me it's not worth trying for. You can tell me it's not worth dying for. You know it's true. Everything I do it for you. क्या बात है। চলো क्या कहूँ मेरा जो हाल है, করো। रात दिन तुम्हारा ख्याल है। हो क्या कहूँ मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है। फिर भी जाने जा मैं कहाँ और तुम कहाँ,
हो गजब का है दिन सोचो जरा ए दीवानापन देखो जरा तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से How it went? শোনা গেল Superb. रंग थे नूर था जब करीब तू था एक जन्नत सा था ये जहां वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी প্লিজ করো এই গানটা আমার খুব একটা हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया আরে বাহ कि करो, करो। साथी प्यार का मुझे चुन लिया मैंने सुन लिया করো থেমো না पहला আজকে যদি একটা ক্যামেরা মাঝে মাঝে থেমে যাচ্ছে पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल क्या बात ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता ফ্যান্টাস্টিক ক্রিম পুরো ক্রিম আচ্ছা দেখি কে কি লিখলেন দাঁড়াও অনেক কিছু লিখে ফেলেছেন কিন্তু প্রথমে তনুময় চক্রবর্তী লিখছেন গুড ইভিনিং দাদা অ্যান্ড শ্বেতা দি ভেরি গুড ইভিনিং টু ইউ তনুময় অ্যান্ড বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ তারপরে মাধুরী লিখছে শিল্পী অসাধারণ দেখতে চলো মাধুরী তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তাপসী দেব লিখছেন সুন্দর স্বচ্ছন্দ আড্ডা থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা আপনাকে অর্চনা তিওয়ারি লিখছেন খুব ভালো আরো লিখছেন হ্যাঁ বুঝতে পেরেছি ওই জন্য থামলাম তো আমি ওই জন্য তুমি দেখলেন আমি থেমে গেলাম ওই জন্য উনি আবারও লিখলেন যে ইউ আর অলওয়েজ ফ্যাবুলাস এক্স্যাক্টলি সো শি ইজ অলওয়েজ ফ্যাবুলাস মাধুরী লিখছে হোল্ড মি নাও টাচ মি হোল্ড মি নাও টাচ মি নাও ওকে মাধুরী আরও লিখছে I don't want to leave without you. গানটা মনে হয় তারও ফেভারিট মাধুরীরও ফেভারিট সং মাধুরী ফেভারিট তারপর লিখছে সুপার তারপর লিখছে মাধুরী আবার লিখছে স্যার অসাধারণ থ্যাংক ইউ মাধুরী অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ভারতী হালদার লিখছেন কঠিন সুন্দর আরে বাহ আপনাকে কিন্তু আমরা অত্যন্ত সফট শুভেচ্ছা জানালাম শিপ্রা দাস লিখছেন মুগ্ধ হচ্ছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তারপরে লিখছেন সৌভিত ধর জমে গেল একদম ক্ষীর পুরো তারপরে বিনীত গোয়েল লিখছেন বিউটিফুল এবং একটা দুর্দান্ত একটা হ্যাঁ শুভেচ্ছা হ্যাঁ ওটা আর মুখে বললাম না চলো আমি এখান থেকে উইন্ডোজ ভার্সনও দেখে ফেলেছি বিনীত বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ ওয়ার্ম উইশেস টু ইউ অলওয়েজ তারপরে লিখছেন দত্ত পুলক তিনি লিখছেন মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড আলটিমেটলি ফাইনালি শিপ্রদাস প্রজাপতি ম্যান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ রাইট আচ্ছা এবার তুমি আমাকে বলো যে তোমার একটা ব্রেক রয়েছে শুটিংয়ের মাঝে হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা হতে পারে কি করবে কি করো তুমি
দেখো 1 ঘন্টা ব্রেক বলতে কি কখনোই হয় না, আমাদের তো তুমি জানো এটা একটা মানে একটা জোকও হয়ে উঠেছে যে আর্টিস্টরা, শিল্পীরা কিন্তু মানে হ্যাঁ। বসার টাকা পায়, কাজের টাকা পায় না, কারণ আমাদের কিন্তু ওয়েটিং পিরিয়ড বেশি হয়। হুম, যেটা হুম। নন ফিকশনের ক্ষেত্রে একটু কম হয়, কারণ লাইট হুম। করতে করতে যা সময় লাগে, তারপর তুমি একজনই মানে অ্যাঙ্কার আর্টিস্ট রয়েছে, তোমার শুরু হয়ে গেল, তুমি মানে শুরু করে দিলে। যখন রাইট। আমি নন ফিকশন করতাম তখন হয়তো সকাল 9টায় কল টাইম, কিন্তু তোমার হুম। টেক শুরু হয়েছে ধরে নাও ওই 3টে-4টের মধ্যে। তো হ্যাঁ, অনেকটাই মানে সময় আমাদের বসতে হয়। বা যেটা হুম। আমার কিন্তু সামহাউ ওই সেটের পরিবেশটা সবকিছু হুম। মিলিয়ে আমার এতই ভালো লাগে, আমি কিন্তু কখনো বোর হই না। হঠাৎ করে কিরকম 3-4 ঘন্টা মানে কেটে যায়। আমি হয়তো হুম। ফোনে রয়েছি বা আমি সবসময় একটা বুক ক্যারি করি। আজকাল তো হুম। নেটের যুগ হয়েছে, তখন তো কোনো মানে প্রবলেমই হয় না। সার্ফ করতে হুম। থাকি। সবকিছু মিলিয়ে হুম। মানে টাইমটা কিন্তু কেটে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার দেরি হুম। হলেও কিন্তু খুব একটা মানে সেই ইরিটেশনটা হয় না যে কেন দেরি হুম। হচ্ছে, কেন না, এখনো শুরু হচ্ছে এটা না। তো হবে না। তা কেন, তার হ্যাঁ, কারণ কেন হবে না একটু বলে দিই তোমাকে। একটু মাঝখানে হ্যাঁ, একটু তোমাকে থামিয়ে। সেটা হচ্ছে হুম, ধরো তুমি শুটিং করতে এসছো। হুম। তুমি শুটিং ফ্লোরটাতে যাওয়ার আগে তুমি তো অবধারিত হবে, তুমি তো শ্বেতা। তুমি তো অবধারিত হবে আগে সাউন্ড প্যানেলটা একটু টুকটুক করে একটু নাড়িয়ে দিয়ে যাবে। ওই ইকুয়ালাইজারটা মিক্সার টাইপের একটু দেখে, আচ্ছা এটা দিয়ে কি হয়? ও আচ্ছা এটা দিয়ে এটা হয়। কানে একটু হেডফোন নিয়ে শুনি। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি ওই ক্যামেরা ফোকাস চলছে, এ হুম, চলছে, ও হুম, চলছে। আমার হুম। মানে বেশ ভালো লাগে বিকাশকে মনে আমার। আছে শ্বেতা? বিকাশকে? হ্যাঁ, মনে আছে, হ্যাঁ, মনে আছে, হ্যাঁ। কি দারুণ ছেলে বলো। দারুণ, মেকআপ করাতো দারুণ। তোমাকে। হুম। খুব ভালো, খুব ভালো হুম। মেকআপও করতো কিন্তু। হঠাৎ হ্যাঁ, হ্যাঁ, করে খুব দেখো ভালো সব মেকআপ। পুরনো লোক মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ। রাইট, রাইট। খুব ভালো ছেলে, ভীষণই ভালো ছেলে। ও আমার সঙ্গে নিয়মিত হ্যাঁ, যোগাযোগ রাখে সবসময়। আচ্ছা, আচ্ছা, কাজ আচ্ছা, থাকলেও আচ্ছা। রাখে, না থাকলেও রাখে। অসম্ভব হুম, ভালো হুম। ছেলে। তো খুব যাই হোক, ভালো। যেটা বলছিলাম, তো তারপরে তুমি কিভাবে সময় কাটাবে? এগুলো করে। একটু এই নবটা একটু ঘুরিয়ে ওই তারপরে আমি তারপরে অনেক লাইটম্যান যারা আমার টেকনিশিয়ান রয়েছে, তাদের হুম, পেছনেও লাগতে থাকি। মানে সবকিছু করে। অনেকে মানে মজাও পায়, অনেকে মানে এনি টাইম। মানে আমার মনে আছে হ্যাঁ, হায়দ্রাবাদে না মানে ওই আমাদের একটা শো এর মধ্যে না একটা লাইটের লোক ছিল, একদম একদম টেকো ছিল। খুবই টেকো হুম, ছিল। মানে একদম মানে হুম। ঠিক না, মানে লাইট যখন করছে না, মানে লাইটটা পুরো ওর মানে মাথায় মনে পুরো হেডলাইটের মতো মানে শাইন করছে। তো আচ্ছা। আমি হঠাৎ করে ওর মাথায় গিয়ে হঠাৎ করে না ওর মাথায় হাত দিয়ে বললাম, তেরা চাঁদ মুঝে আয়া হে নজর। এই গানটা তোমার আমার ফেভারিট নাকি? এই গানটা না হ্যাঁ, মানে গানটা ভালো লাগে আমার, খুব ভালো লাগে, হ্যাঁ। তাই? হ্যাঁ, না তখন মানে হঠাৎ করে না ওটা কি হলো, কি হলো? আর সবাই সেটে হাসতে শুরু করে দিল। ও কত এম্বারেসড হলো, কিন্তু পরে মানে হাসতে ও শুরু করে দিল। আমার কিন্তু এমনি সবার পেছনে লাগতে খুব ভালো লাগে। ১ মিনিট, তুমি কি খাচ্ছ ওটা? আমি হ্যাঁ? এটা আমার মানে এটা হলদি মানে টারমারিক টি। চলো আমি একটু জল খেয়ে নিই তাহলে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আমি মানে সবসময় এখন এই কোভিড টাইমসেও না, আমি কোভিড হ্যাঁ। টাইমের আগে থেকেও মানে এটা করে যাচ্ছি। মানে সবসময় কিছু গরম মানে লাং ক্লেন্স টি বা টার্মারিক টি, কারণ টক্সিনস রিমুভ করতে কাজে লাগে। আগেই বললাম আমি একটু ফিটনেস কনসিয়াস, তাই এটা আমার রাইট, সবসময় চলতে থাকবে, হ্যাঁ। রাইট, রাইট। জন ডেনভার ভালোবাসো? জন ও ইয়েস, কান্ট্রি রোডস, রাইট? হ্যাঁ, ভালোবাসো? আই এই লাভ নিয়ে হিম। কখনো কথা হয়েছে তোমার সঙ্গে? যখন না। গান শুনি তখন না, সেটা কথা হয়নি, না, না কিন্তু তোমার সঙ্গে আমার কখনো কান্ট্রি রোড নিয়েও কথা হয়নি, জন ডেনভার নিয়ে না, কথা হয়নি। জন ডেনভার নিয়েও কথা হয়নি। তুমি রয়েছো ক্যামেরার ওদিকে, আমি রয়েছি ক্যামেরার এ প্রান্তে। হ্যাঁ, কি করে জানলে যে আমার ওখানে কান্ট্রি রোড খোলা আছে? মেবি আমাদের তুমি বললে আমার একটা ইনস্টিংক্টিভ ব্যাপার রয়েছে, আমার সাইকোলজি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা কিন্তু ভুলে যেও না। তাও আমার গোল্ড মেডেলিস্ট এর সাইকোলজি, হ্যাঁ, অনার্সে। তো হয়তো বলেছে যখন গাইতে হবে। মাইন্ড রিডিংটা করতে পেরেছি আমি। একদম দারুণভাবে রিড করলে। গাইতে হবে কিন্তু, হ্যাঁ। অফ কোর্স, ইয়া। Almost Haven, West Virginia, Blue Ridge Mountains, Shenandoah River. Life is older, older than the trees, younger than the mountains, growing like a breeze. Please, চলো। Country roads take me home to a place I belong. West Virginia, mountain mama, take me home. Country road,
आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसी गगन की तले जहां गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक तुम्हारी ऐसी transition गगन की wow. तले তুমি ভাবো একটা কথা বলে নিই সেটা জাস্ট থিঙ্ক এই যে কান্ট্রি রোড কনসেপ্টটা যখন জন ডেনভার ভাবো মানে এমন একটা জায়গার কথা বলছেন এটা তো মানে কান্ট্রি রোড টেক মি হোম হোম মানে একটা সব থেকে ভালো জায়গা যার মন্দ বলে কিছু হয় না সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন দিকশূন্যপুর একটা কনসেপ্ট নিয়ে নীললোহিত ছদ্মনামে যখন লেখেন সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন সেখানেও সব কিছু পজিটিভ এবার দেখো ভাবো যেখানে জন ডেনভার বলছেন টেক মি হোম ঠিক সেখানেই কিশোর কুমার বলছেন আ চলকে তুঝে मैं लेके चलो एक ऐसी गगन की तले जहाँ गम भी ना हो সেই জন্যই কিন্তু সুরটা মিলল কনসেপ্ট ইজ সেম চলো, আবার করি। একেবারে। আবার করি एक ऐसी गगन की तले जहां गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसी गगन की तले all my memories gather around her oh my nice lady dark and dusty painted on the sky misty taste of moonshine teardrops in my eyes country road করো Take me home to a place I belong, West Virginia, Mountain Mama. Take me home, country road. हो चांदनी जब तक रात देता है हर कोई साथ तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए करो तुम देना साथ मेरा ओ हमनवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हमनवा If you missed the train I'm on, you will know that I'm gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, oh 100 miles, 100 miles, oh 100 miles. You can hear the whistle blow 100 miles, country road. শেষ হয়নি Take me home to a place I belong, West Virginia. Go to you. हे नीले गगन के तले धरती का प्यार पले हे नीले गगन के तले धरती का प्यार पले कंट्री रोड टेक मी होम टू द प्लेस Wow, superb. এই তুমি যে ট্রানজিশনটা করো মানে একেবারে এফর্টলেস হয়ে যায় যেন মনে হয় গানের সঙ্গে কিন্তু ওই একটাই গান রয়েছে যে একটাই গান তুমি হচ্ছে। যেটা গানকে ক্লাব করছো সেটা কিন্তু ফিলই হয় না সেই জার্কটাই নেই একেবারে কিন্তু দেখো এই যে এটা দিস ইজ নট মাই ক্রেডিট তুমি ভাবো ছোট্ট করে বলি সেই কান্ট্রি রোড টেক মি হোম এক ऐसी गगन की तले जहाँ गम भी ना हो নীলে গগন কি তলে কথাগুলো ভাবো সব এক কথা একেবারে হ্যাঁ হ্যাঁ একেবারে কি অদ্ভুত না এরকম ভাবে কথা মিললে সুর মিলে যাচ্ছে সবকিছু একাকার হয়ে যাচ্ছে এবার দেখি কে কি লিখলেন সেটার জন্য তো মনে হয় বলে না যে মিউজিক ইজ ওয়ান ল্যাঙ্গুয়েজ উইচ ডাজন্ট Right. নিড দেয়ার ইজ নো ব্যারিয়ার Right, right. এর মধ্যে কোনো ব্যারিয়ার নেই সবসময় নেই। ইজিলি কিন্তু কারণ সেই মাইন্ড ফ্রেমটা মানে হুম। থটটা কিন্তু সেই একই রয়েছে সেটা যে ঠিক। কোনো মানে ল্যাঙ্গুয়েজেরই গান হোক না কেন হ্যাঁ। ঠিক ঠিক এক্স্যাক্টলি সো দেখে নিই কে কি লিখছেন ছন্দা লিখছে ভালো লাগছে থ্যাংক ইউ ছন্দা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা
সেটা একটু অন্যরকম প্রশ্নে আসি। তোমাকে বলেছিলাম যে এরকম কোনো তোমার ফিচার ভার্সেটাইল সেই প্রসঙ্গে একটি কথা বলেছিলাম। এবার তোমাকে ঠিক সেই জন্য বলছি না, কিন্তু প্রশ্নটা প্রায় কাছাকাছি। সেটা হচ্ছে তোমার কোনো স্বপ্নের ক্যারেক্টার আছে যেটাকে নিয়ে তুমি অভিনয় করতে চাও, এরকম একটা কোনো ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে তোমার খুব ইচ্ছে করে, সব মিলিয়ে এমন একটা ক্যারেক্টার যেটা সেটার থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ, যে সেটা দিয়ে তোমাকে মনে রাখবে মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা আমি মানে somehow মানে আমার ইচ্ছে আছে, কিন্তু কখনো সেই রকমের মানে অফার মানে আসেনি বা পাইনি কেন। মানে সবসময় আমি যে রিজন আমি এখন একেবারেই মানে ফিকশন থেকে চলে গেলাম, মানে বেরিয়ে গেলাম, আর নন ফিকশনের দিকে বেশি এখন আমি নন ফিকশন বেশি করছি, কারণ কোথাও কিন্তু সেই একই রকমেরই মানে ক্যারেক্টার, ওই বাবলি বাচ্চা, বাবলি ক্যারেক্টার, মানে ব্রাইট বাবলি, মানে সেখান থেকে বেরিয়ে কিন্তু আই ক্যান বি ডিফারেন্ট, মানে ট্রাই মি। আমি যেটা বলবো কখনো মানে সেটা ট্রাই করা হয়নি, আমাকে ট্রাই করে দেখো, আই ক্যান ডু ডিফারেন্ট। মানে আমার সেই পার্সোনালিটি, সেই এটা হ্যাপি আউটগোয়িং থেকে শুরু করে একটা ডিফারেন্ট মানে ইচ্ছে আছে, মানে যেটা কিন্তু লোকে ভাববে যে এটা কি সেটা করতে পারে, যেটা কিন্তু আমি সুযোগ পেলাম একটা শর্ট ফিল্মের মধ্যে। আমার একটা শর্ট ফিল্ম রয়েছে, সেটার মধ্যে মানে একেবারে ডিফারেন্ট। একটা মুসলিম লেডি ছিল, সে মা ছিল একটা মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মানে মুসলিম ক্যারেক্টার, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট। সেটা করতে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল, একেবারে ডিফারেন্ট ছিল। এই কথাটা কিন্তু ইমাজিন করতে পারিনি সেই রকম আমাকে। হ্যাঁ, এই মুহূর্তে তুমি রয়েছো সংলাপিত শোভনিকে, এবং আমি সংলাপিত শোভনিকের প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন এবং শুনছেন, যারা দেখবেন এবং শুনবেন, তাদের সবাইকে বলি, সেটার কিন্তু এরকম একটি ড্রিম ক্যারেক্টার রয়েছে, এবং সেটা একটা ছোট্ট কথা এর মধ্যে ইনক্লুড করেছে, জানি না কেন আমাকে দেয়নি। এবং আমি জানি, খুব ভালো করে জানি, খুব দায়িত্ব নিয়ে বলছি, সেটা ক্যান ডু ইট, রাদার সেটা ক্যান ডু ইট 100%। সেটা অসম্ভব ভার্সেটাইল 13 বছর আগেও দেখেছি। মানে কি অসম্ভবভাবে সুন্দরভাবে কোপ আপ করতে পারে, যে অ্যাডাপ্ট করতে পারে যে কোনো একটা ডায়ালগ, যে কোনো একটা স্ক্রিপ্টকে, সেটা আমি নিজের চোখে দেখেছি। সুতরাং শুভেচ্ছা রইল, এবং যারা দেখছেন তাদের সবাইকে জানানো রইল, সেটা কিন্তু এটা করছে, এবং সেটা করবেই, সেটা খুব ভেরি রিসেন্টলি করবে। একটা অসম্ভব সুন্দর দাগ কেটে যাওয়ার মতন একটা ক্যারেক্টার, যেটাকে দিয়ে সবাই মনে রাখবে সেটাকে, সেটা করবে। চলো, আমি তোমাকে আরেকবার একটু শুনবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি এবার গাইবো না। আমি লাস্ট গান গেয়েছিলাম আমার ওই স্কুল কোয়ারের হেড ছিলাম, তারপরে কিন্তু হয়তো ওই গুনগুন বাথরুম সিঙ্গার করছে, কিন্তু এইরকম মানে সবার সামনে লাইভ আমি না, এটা তো পরে আমি আবার গাইছি। হ্যাঁ, আচ্ছা, বাথরুম সিঙ্গিং সম্পর্কে আমার নিজস্ব একটা থিওরি আছে, মে আই বলবো? অফ কোর্স, প্লিজ প্লিজ। হ্যাঁ, ওকে। সবাই বলে আমি বাথরুম সিঙ্গার, মানে আমি ভালো গাই না, আমি জাস্ট বাথরুমে গাই। কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়ালি বাথরুম ইজ দ্য বেস্ট প্লেস ফর সিঙ্গিং, ফর এনি ক্রিয়েটিভ জব। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই, না দেখছে না, শুধু নয়, শুধু তাই নয়, তুমি বাথরুম থেকে বেরোনো মাত্রই তোমার অনেকগুলো ক্যারেক্টার, তুমি কারুর দিদি, তুমি কারুর মেয়ে, তুমি কারুর বোন, তুমি কারুর স্ত্রী, অনেকগুলো ক্যারেক্টার রোল প্লে করতে হবে তোমাকে। একমাত্র বাথরুমেই তুমি শুধুমাত্র শ্বেতা, একমাত্র বাথরুমেই আমি একমাত্র শোভনিক। সুতরাং এইখানে যে গানটা হয়, দ্যাটস দ্য বেস্ট থিং, এবং সেটাই প্রপার। আর এখন যে গানটা গাইবে, সেটা গাইবার জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না, কি মনে করতে হবে সেটা আমি এক্ষুনি বলবো। তার আগে দেখে নিই কে কি লিখছেন। শিপ্রা দাস, এত সাবলীল আড্ডা, পারি না পারি মনে হচ্ছে গলা মিলিয়ে দিই, একদম অসম্ভব। আপনি মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই। এই যে কথাটা বললেন, আপনার লেখাটা আমি পুরোটা এখনো শেষ করিনি, পড়াটা মাঝখানে এই পয়েন্টটা দেখে একটা ছোট্ট কথা বলে নিই। সেটা হচ্ছে, প্রত্যেক মাসে একটা করে দিন সংলাপিত শোভনিকে এরকম হবে যে আপনারা যা দেখছেন এবং শুনছেন, তারা শুধুমাত্র দেখবেন এবং শুনবেন এবং লিখবেন তা নয়, আপনারা পারফর্ম করবেন অন স্ক্রিন আমার সঙ্গে ডাইরেক্টলি কথা হবে, মুখোমুখি। মাসে একটা করে দিন। যে সফটওয়্যারে এই শোটি হয়, সেই সফটওয়্যারের যে ওয়েব লিঙ্ক, সেটা আমি পাবলিকলি প্লেস করব, এবং যারা ডাইরেক্টলি অন স্ক্রিনে আমার সঙ্গে কথা বলতে চান এবং পারফর্ম করতে চান, এই যে একসাথে গলা মেলাতে চান, তারা এই লিঙ্কে ক্লিক করে
স্ক্রিনে চলে আসবেন, একদিন করে, মাসে একদিন আমরা সবাই মিলে এরকমভাবে আড্ডা দেবো। আচ্ছা, এবার লেখাটা শেষ করি। এত সাবলীল আড্ডা পারি না পারি মনে হচ্ছে গলা মিলিয়ে দিই, খুব ভালো লাগছে, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা চাই সেই মাসে একটা দিন করে হলো অন্তপক্ষে। তারপর লিখছেন পাপড়ি গুহনিয়োগী, ভালো লাগছে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই গানটা গাইতে গেলে না তোমাকে জাস্ট একটা জিনিস ভাবতে হবে, সেই ক্লুটা তুমিই আমাকে দিয়েছো একটু আগে, আচ্ছা। সেটা হচ্ছে একটা টাক মাথা। मेरा चांद मुझे করো। না, চেষ্টা করি আর গানটা। মেরা চাঁদ মুঝে। দাঁড়া, স্কেলটা দেই। হ্যাঁ, আমি নামিয়ে দিই। হাই গাই, হ্যাঁ। मेरा चांद मुझे आया है नजर, গাও। मेरा चाँद मुझे आया आया है नजर, है रात जरा जरा थम 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 के गुजर। गुजर। ए रात जरा थम थम के गुजर। मेरा चाँद मुझे आया है नजर। छाया है नशा मेरी आंखों पर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर। मेरा चांद मुझे आया है नजर। क्या बात। সুপার সুপার, হ্যাঁ। আমি জানি যখন তুমি এক্সারসাইজ করো এবং যখন খুব মন দিয়ে কোনো ফার্স্ট রিদমের গান শোনো, তখন ভীষণ ভালো স্টেপিং তোমার রয়েছে, হ্যাঁ, এটা আমি জানি। এটাকে নিয়ে সিরিয়াসলি কখনো ভাবনি? না সিরিয়াসলি ভাবি, আমার ডান্স কিন্তু শুধুমাত্র ওই ডিস্কের মধ্যে লিমিটেড ছিল। এখন তো সেই ডিস্কো যাওয়া হয় না, তাই আমার ডান্সটাও পুরো লিমিটেড হয়ে গেছে। বাট আমার কিন্তু মনে হয় সেটা হচ্ছে এই যে মানুষের এই অ্যাট্রিবিউটগুলো একটা জায়গা থেকে অরিজিনেট করে। হ্যাঁ, অর্থাৎ এই যে দেখো, তুমি এত সাবলীল অ্যাঙ্কার হিসেবে এত ফেমাস, এবং তোমার এই যে স্পন্টেনিটিটাকে তুমি তোমার অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে কাজে লাগাও বলে সবার থেকে তুমি মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যাও, সেটা ইজ এ ডিফারেন্ট সর্ট অফ অ্যাঙ্কার। তো মানে কাউকে দেখলে মনে হয় সে একটা স্ক্রিপ্ট মুখস্থ করে এসে সুন্দর করে দাঁড়িয়ে গুছিয়ে বলছে কথাটা, কিন্তু সেটা ঢুকলো মানে সেটাই ঢুকলো, এবার যা বলছে সেটা সেই মুহূর্তে অ্যাজ ইট যেন সেই মুহূর্তে ভাবছে বলে কেউ ভাবতেও পারে না যে সেটা কিন্তু একটা মুখস্থ করেছে একটু আগে। এটা সেটার মানে আসল ইউএসপি। তো আমাকে বলো, যেখানে এরকম একটা তোমার পোটেনশিয়াল রয়েছে, সেই জায়গাটা থেকেই কিন্তু তুমি এত সুন্দর গানটাও গাও, সেই জায়গাটা থেকে এত সুন্দর ফিকশন ইয়েতে অভিনয় করো, এবং সেই জায়গাটা থেকে তুমি এত সুন্দর স্টেপসও নাও। সো এটাকে নিয়ে মানে তুমি প্রফেশনালি ভাবোনি কেন? না সেরকম মানে, কারণ আমি পার্সোনালি ফিল করি যে আমি কিন্তু খুব একটা ভালো ডান্স করতে পারি না। দেখো, ডান্সে খালি একটু মানে ডিস্কে গিয়ে এরকম একটা নেচে নিলে সেটা কিন্তু ভালো, কিন্তু যে প্রপার স্টেপ নিয়ে আমার সেই মানে ইনোভেটিভনেসটা নেই। কেউ যদি আমাকে কোরিওগ্রাফার আমাকে যদি স্টেপস গুলো শিখিয়ে দেয় বা দেখিয়ে দেয়, তখন তো সেটা আমি কপি করে নেবো। কিন্তু যেটা অনেকে হয় না যে মিউজিক শুনলো আর নিজেই একটা কিছু করে ফেললো, সেইটা মানে আমি ফিল করি যে আমার এটা কোথাও ল্যাকিং রয়েছে। আমি সেটা খুব একটা ভালো পারি না। বই পড়তে ভালোবাসো এখনো? হ্যাঁ, আই লাভ রিডিং। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই যে এত ইন্টারনেট এত কিছু এর মাঝেও তুমি, আমি ভীষণ ভালো বই মানে পড়তে ভালোবাসতে আমি জানি। আমি কিন্তু এখনো মানে কি বাসো? মাঝখানে ইনফ্যাক্ট বই পড়াটা একটু মানে মিস আউট হয়ে গেছিল। আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক বই পড়ি, মাঝখানে সেটা মিস আউট হয়ে গেছিল, কিন্তু এখন সেই লকডাউনে আবার কিন্তু সেই সুযোগটা মানে পেলাম যে টু স্টার্ট রিডিং ওয়ান্স अगेन। হ্যাঁ, রাইট, ঠিক। একটু দেখে নিই কে কি লিখছেন। সুজয় নিয়োগী লিখছে, বেশ জমেছে আড্ডা, ভালো লাগছে। থ্যাংক ইউ সুজয়, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। উত্তরবঙ্গ থেকে লিখছে সুজয়। তারপরে লিখছেন শিপ্রা দাস, এরম প্রাপ্তিযোগ ভাবাই যায় না, আশায় রইলাম। একদম, এটা কিন্তু আমি খুব সিরিয়াসলি বললাম। হ্যাঁ, অর্থাৎ মাসে কিন্তু সত্যি
সত্যি খুব ভালো, হ্যাঁ, নো ডাউট। হ্যাঁ অর্থাৎ কি হয়, আমরা তো আসলে জানতে পারি না কার মধ্যে কি রয়েছে, এত দূর থেকে বোঝা যায় না। জানাটা খুব জরুরি, একেবারে। জানানোটা খুব জরুরি এবং জানাটাও খুব জরুরি। তাই আমার মনে হয় মাসে একটা দিন করে এরকমভাবে ওপেন করে দেওয়া যায় যদি ফোরামটাকে, যে আমি লিঙ্কটাকে ওপেন করে দিলাম, যারা কিছু বলতে চান তারা লিখবেন না, কাইন্ডলি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন এবং সরাসরি চলে আসবেন স্ক্রিনে। সেখানে আমরা একদম ডাইরেক্টলি কথা বলবো এবং মত বিনিময় করব এবং অবশ্যই পারফর্ম করবো এবং হুল্লোড় করব সবাই মিলে এরকমভাবে। এটা খুব ওয়ান্টেড এই মুহূর্তে, খুব ক্রিয়েটিভ হুল্লোড়। আমি শুধুমাত্র হুল্লোড় বলছি না, এই ক্রিয়েটিভ এটা কিন্তু হুল্লোড়টা খুব খুবই কমে ভালো যাচ্ছে। একটা সুযোগ। কারণ হয়তো তুমি জানোই না, আমরা তো হয়তো জানতেই পারবো না, হয়তো ঘরের মধ্যে কত মানে প্রতিভা, কত ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। হয়তো তারা মানে একটা প্ল্যাটফর্ম পেলে তো তোমারই ভালো লাগবে, তুমিই তাকে নিয়ে নিলেন যে তোমার কোনো কম্পোজিশনের জন্য। এক্স্যাক্টলি। কালকের অনুষ্ঠানে ছিল মধুমিতা উত্তরবঙ্গ থেকে। আমি যখন উত্তরবঙ্গে ওয়ার্কশপ করাতে যাই সেখানে মধুমিতাকে পাই। তুমি ভাবতে পারবে না সেটা, যে মধুমিতা এত ও যখন কথা বলে এত মানে আদৌ অ্যাজিউমিং নয়, মানে ও ওখানটা তুমি বুঝতেই পারবে না আর কি। ভেরি সিম্পল, বাট অ্যাট দ্য টাইম অফ পারফরমেন্স ও সম্পূর্ণ পাল্টে যায়, এটা অন্য মানুষ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, ও যখন কিছু রিসাইট করছে বা কিছু গাইছে, অসাধারণ একটা ওর একটা চেঞ্জ আসে ওর মধ্যে, এবং কি সুন্দর করে ওর ভয়েস মডুলেশনগুলো করে। কালকে করেছে, অসম্ভব ভালো করেছে। যদিও ওর অ্যাকচুয়ালি 60% দিয়েছে কালকে, অনেকগুলো অসুবিধা ছিল ওর। 60% পেয়েছি আমরা মধুমিতাকে, মানে ওর কোয়ালিটির। খুব শিগগিরই একটা এপিসোডে 100% পাবো মধুমিতার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে তোমার হবি এবং প্যাশন, ভালোবাসা, সেটা হচ্ছে রান্না। তুমি বলেছো রান্না করতে ভালো লাগে তোমার। আই লাভ দ্যাট। তুমি শেফ হয়েছো এখন, কুক থেকে শেফ আপগ্রেডেশন হয়ে গেছে। আপগ্রেডেশন হয়েছে। তো কি ধরনের রান্না তোমার করতে বেশি ভালো লাগে? আমার ইন্ডিয়ান ভালো লাগে, ইটালিয়ান খুব ভালো লাগে, আমার মেডিটেরেনিয়ান খেতে খুব ভালো লাগে। আর সব রকম, সেটাই বলছি, আমার মুডের উপরে, যেটা বললাম না, আমার সবকিছু মুডের উপরে ডিপেন্ড করে। হঠাৎ না করে ঠিক আছে, তুমি তোমার মুডের উপরে করছো ঠিক আছে, কিন্তু আমার ছোট্ট একটা খুব ক্রিটিক্যাল টেকনিক্যাল প্রশ্ন এখানেও রয়েছে। সেটা হচ্ছে এই, আমরা একটা জিনিস জানি যে খুব ভালো রাঁধুনি হতে গেলে ভালো ভোজন রসিকও হতে হয়, তখন টেস্টটা এখানেই থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে আবার এরকমও দেখা যায় যে আদতে নিরামিষাশী কিন্তু রান্না করছে খুব ভালো, আমিষ রান্না ভীষণ ভালো করে, এরকম মানুষও রয়েছে। হ্যাঁ, আমিষ খানি না কিন্তু রান্নাটা অসাধারণ, সবাই খেয়ে একদম হাত চাটছে আর কি। আমি করি, হ্যাঁ, আমি খাই, আমি খুব খাই না, কিন্তু বিনীত মানে খাই, তো আমি তার জন্য রান্না করি। হ্যাঁ, এরকম কোনো ডিফারেন্স রয়েছে? তুমি কখনো দেখেছো যে আইটেমটা তুমি কটা খেতে ভালোবাসো না কিন্তু রান্না করেছো ভালো, এরকম কোনো আইটেম রয়েছে যেটা তুমি খেতে ভালোবাসো না রান্না করেছো ভালো, বা রান্না করতে ভালোবাসো না খেতে ভালোবাসো, এরকম কিছু রয়েছে? হ্যাঁ, আমার কোফতা খেতে খুব ভালো লাগে, কিন্তু বানাতে খুবই মানে জ্বালা লাগে, কারণ এত কিছু প্রিপারেশন করতে হয় আগে। কোফতা কোনটা? কোফতা যেগুলো হয় না, কোফতা ও আচ্ছা। লাউয়ের কোফতা, ওটাকে হ্যাঁ, গ্রেট করো, হ্যাঁ। তারপরে বানাও, তারপরে ফ্রাই করো, তারপরে গ্রেট, মানে বানাতে খুব ঝামেলা, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। সেটা তুমি যে পজিশনে রয়েছো এখন, এবং এই যে তোমার দীর্ঘ একটা সময় ইন্ডাস্ট্রিতে রয়েছো এবং জাঁকিয়ে রয়েছো, এবং তোমার এই প্রেজেন্সটা খুব ভীষণ একটা মানে ওয়েট ক্যারি করে, ভীষণ সুন্দর একটা ডিফারেন্স ক্যারি করে। এই যে জায়গাটা তুমি পৌঁছেছো, এটা তো একদিনে হয়নি। তো সুতরাং যারা স্ট্রাগল করছেন এই মুহূর্তে টু বি অ্যান অ্যাঙ্কার, মেল অর ফিমেল, তাদের জন্য তোমার কোনো অ্যাডভাইস রয়েছে যারা এই মুহূর্তে স্ট্রাগলিং? দেখো, তুমি যেটা এখানে তুমি যে কথাটা বললে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমার মানে খুব ভালো লাগলো, and I'm really touched because হ্যাঁ, স্ট্রাগল ডেফিনেটলি রয়েছে, কারণ তুমি যেটা কথা প্রসঙ্গে বললে যে খুবই ডিফারেন্ট আর খুবই ওয়েটেজ রয়েছে, সেটা কিন্তু ইজিলি হয়নি। আমাকে অনেক মানে বলতে হবে যে মানে অনেকেই কিন্তু বলেছে যে শ্বেতা in her being in her own conditions, terms and conditions, যে এত বছর ইন্ডাস্ট্রিতে টিকেছে, সেটাই কিন্তু মানে অনেকে যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা জানে যে আমি কিভাবে কাজ করি, আমি কিরকম মানে মানে এগোচ্ছি নিজের কন্ডিশনস গুলোকে, সবকিছু মানে খুব একটা আমি পিআর একদমই ভালো নই, আমি পিআর করতে একদমই পারি না, যেটা অনেকেই মনে করে যে তোমার ট্যালেন্ট হোক বা না হোক, পিআর বলে তুমি অনেক এগোতে পারবে। আমি খুবই মানে হয়তো ইট মাইট নট টেক ইট ভেরি নাইসলি, কিন্তু আমি কিন্তু কখনো মানে ডিপ্লোম্যাটিক কথা বলতে
নিয়ে Right, পরিষ্কার right. বলছি, হ্যাঁ। তাই ডেফিনেটলি অনেকটাই হয়তো আরো অনেক ভালো ভালো অফার্স হয়তো আমাকে হাতছাড়া করতে হয়েছে, বিকজ আমার হয়তো লোক ভালো লাগেনি, বা হয়তো সে প্রোডাকশন ভালো লাগেনি, বা যেরকম অফারটা এলো আমার ভালো লাগেনি। তো ডেফিনেটলি অনেকগুলো প্রোজ এন্ড কনস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে আমি এত বছর ধরে মোর দেন 15-18 ইয়ার্স যে রয়েছি, এটা কিন্তু আমার অনেক বড় প্রাপ্য, এটা আমার অনেক বড় প্রাপ্তি। যে হ্যাঁ, অনেকেই হয়তো বলে যে প্যারিশ করে যায়, অনেকেই প্যারিশ করে যায়, কিন্তু আই এম স্টিল হিয়ার রোরিং এন্ড আই এম ওয়েটিং ফর গুড অপরচুনিটিজ, আই এম স্টিল ওয়ার্কিং। এটা কিন্তু আমি বলবো যেটা আমার পার্সোনাল লেভেলে এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট ফর শিওর। তাই আমি যারা নতুন হতে চাইছেন, মানে আমি বলবো যে নিজের ট্যালেন্টের মধ্যে ভরসা রাখো। আর এখন কিন্তু অপরচুনিটিজ অফার্স গুলো অনেক বেশি ইজি হয়ে গেছে, কারণ এত বেশি প্ল্যাটফর্মস এসে গেছে। আজকাল কিছু না হলে তোমার ইউটিউবে তোমার যদি প্রোগ্রামটাকে, বা ইনস্টাগ্রামে তুমি তোমার ভিডিও আইজিটিভি করে দাও, সেখানে কিন্তু তুমি অনেক পপুলারিটি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু সেই রকম প্ল্যাটফর্ম ছিল না, এবং ইনস্টিটিউশনাল ব্যাপারগুলো ছিল তখন। মিডিয়া একদম মানে কুক্ষিগত মিডিয়া, তারাই ঠিক করছেন, তারাই সবকিছু করছেন, কিন্তু এই যে প্রত্যেকটি মানুষ ইন্ডিভিজুয়ালি একটা মিডিয়া, সেটা ছিল না তখন, একেবারেই ছিল না, একদমই ছিল না। প্লাস যেটা বলবো যে আমি যত শো করেছি তখন কিন্তু সেই রকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, তাই হয়তো সেই রকম ভিজিবিলিটি পাওয়া যায়নি। এখন কিন্তু যেটা হচ্ছে যে তুমি হয়তো একটা শো করে সেই ভিজিবিলিটি পেয়ে যাচ্ছ, যেটা হয়তো কিন্তু আমরা 10টা শো করে পেয়েছিলাম পরে। তো এই ইজি অ্যাক্সেসিবিলিটিটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তারা যদি এনক্যাশ করতে পারে, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি আমি বলবো। ঠিক ঠিক। এবারে আমি যারা দেখছেন, যারা শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন, তাদেরকে তাদের জ্ঞাতার্থে শ্বেতা সম্পর্কে একটি কথা বলি। শ্বেতা এক্সপ্লেইন করলো হাউ শি ডিড ইট। আমি এবার একটা কথা বলি, আমার এতদিনের অভিজ্ঞতা শ্বেতাকে দেখার, 13 বছর ধরে চিনি আমি মানুষটাকে। যে কারণে শ্বেতা এটা করতে পেরেছে, তার একটি নিজস্ব জায়গা সম্পূর্ণ তৈরি করতে পেরেছে ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে, সেটার কারণটা আমার কাছে খুব স্পষ্ট এবং ডেফিনিট। সেটা আমি এই মুহূর্তে বলবো। সেটা হচ্ছে এই যে শ্বেতার মধ্যে সেই খুব রেয়ার একটি ব্লেন্ডিং তার পার্সোনালিটিতে রয়েছে, যেটা কি, সেটা হচ্ছে অসম্ভব ব্যক্তিত্ব এবং অ্যাট দ্য সেম টাইম অসম্ভব ভালো মানুষের একটা ব্লেন্ডিং রয়েছে শ্বেতার মধ্যে, যেটা অলওয়েজ অল দ্য টাইম রিফ্লেক্টেড হয় ওর প্রত্যেকটি বিহেভিয়ারে, প্রত্যেকটি বাচনভঙ্গিতে, ব্যবহারে, সব কিছুতে এটা রিফ্লেক্টেড যে ও অসম্ভব ভালো মানুষ। এবং তা সত্ত্বেও যারা খুব ব্যক্তিত্বের হয় তারা একটু রিজার্ভ হয় এবং তারা কিন্তু সেভাবে কমিউনিকেট করতে পারে না। কিন্তু সেটা রিজার্ভ নয়, সেটা অসম্ভব পার্সোনালিটি ক্যারি করে, অ্যাট দ্য সেম টাইম ভীষণ কমিউনিকেটিং। এই দুটোর ব্লেন্ডিং কিন্তু খুব রেয়ার, সেটা কিন্তু শ্বেতার আছে, এবং সে কারণেই কিন্তু শ্বেতা সবার থেকে আলাদা হয়ে শ্বেতা হয়েছে। তো যারা স্ট্রাগল করছেন, যারা কাজ করবেন বলে ভাবছেন, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। আর একটু দেখে নিই কে কি লিখছেন। সেটা হচ্ছে যে শিপ্রা দাস লিখছেন, এরকম প্রাপ্তিযোগ ভাবাই যায় না, আশায় রইলাম। উনি পড়েছিলাম এটা। তারপর উনি আরও লিখলেন, ভালো থাকার পাসওয়ার্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা আপনাকে। তীর্থঙ্কর লিখছে, তীর্থঙ্কর দে লিখছেন, উত্তরবঙ্গ থেকে দারুণ হচ্ছে প্রোগ্রাম। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তীর্থঙ্কর, কবে তোমার লেখা এখানে নিয়ে আসবে সেই অপেক্ষায় আছি। অসম্ভব ভালো লেখে তীর্থঙ্কর। তীর্থঙ্কর দিয়ে লিখছে, দারুণ একটা আড্ডা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ শোভনিকদা। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় তীর্থঙ্কর। তুমি অসম্ভব প্রিয় মানুষ, আমার প্রিয়, মানে কি বলবো, তুমি অনেক ছোট আমার থেকে, ভীষণ ভালো বাসি তোমাকে আমি, খুব ভালো লেখো তুমি। মধুমিতা সরকার লিখছে, ভীষণ, আচ্ছা প্রসঙ্গত বলি, মধুমিতা কিন্তু তীর্থঙ্করের দিদি, গতকাল যে পারফর্ম করে, যার সম্পর্কে এতক্ষণ বললাম আর কি। হ্যাঁ, মধুমিতা সরকার লিখছে, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মধুমিতা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। আরও লিখছে মধুমিতা, ভীষণ ভালো বললেন শিল্পী। ঠিক কথা, ভীষণ ভালো বললো সেটা এরকমই বলে। তো এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েক মিনিট মাত্র বাকি। সেটা যাওয়ার সময় একটা গুনগুন করে কিছু একটা ইন্ডিভিজুয়ালি শোনাও একটা। তোমার সাথে অনেকক্ষণ চেঁচিয়েছি আমি, এখন তুমি একা একা কি সুন্দর করে একটা শেষ করো, একটা কিছু শুনিয়ে আমি তোমার মনের মতন। বাংলা গান খুব একটা জানি না, কিন্তু আমার হঠাৎ করে আমি জানি না কেমন শুনতে লাগলো, আমার বাংলা হঠাৎ করে একটা বাংলা গান গাইতে ইচ্ছে করছে। রাইট যেটা হয়তো খুব একটা কনসিয়াসলি শুনিনি, কিন্তু যেটা হয় না, আমার যেখানে জন্ম হয়েছে, আমার সেখানে বাঙালি পুরো পাড়া, সামনে পুজোর ক্লাব ছিল, সেখানে মানে গান চলতো। হঠাৎ করে আমার একটা বাংলা গান দিয়ে শেষ করতে ইচ্ছে করছে। তুমি প্লিজ আমাকে কারেক্ট করে দিও, আর যদি ভুল হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঠিক ঠিক, এটা প্রশ্নই নেই কোনো।
আমি জানি না পারবো কিনা, কিন্তু চেষ্টা করবো, ডেফিনেটলি চেষ্টা করলে ক্ষতি Right. নেই, হ্যাঁ। রাইট। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে থাকো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকো তুমি হৃদয় জুড়ে। জানি না, ক্যা বাত, ক্যা বাত সেটা। আমি জানি না। না তুমি জানো, জানো কি জানো না এটা ম্যাটার করলো না, তার কারণ ওই যে আবার সেই একই কথা বলি, ইওর অনেস্টি ইজ দ্য থিং হুইচ রুলস অ্যাকচুয়ালি, Thank you. হুইচ সেইজ অ্যাকচুয়ালি। দারুণ দারুণ শ্বেতা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, খুব খুব ভালো থাকো এরকমই। আর প্রসঙ্গত আরেকটি কথা জানাই, সেটা হচ্ছে যে সেটা কিন্তু একদম একই রকম রয়েছে, হ্যাঁ। তার তার দেখতেও এবং তার স্বভাবেও অসম্ভব ভালো মানুষ বলতে আমরা যা বুঝি সেটা তাই। হুম, হ্যাঁ কি 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 তুই যে প্রথম ছবিটা এটা প্রমোশনের জন্য লাগিয়েছিলে, হ্যাঁ, হ্যাঁ। আমরা যে তোমাকে ফোন করে বলছিলাম শোভনিকা তুমি 20 বছর আগের ছবি আমার লাগিয়েছো কেন, তখন কিন্তু কেউ সেটা বুঝবেও না, কেউ সেটা বলবেও না, একদম একই রয়েছে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার আগামী দিনগুলোর জন্য। খুব ভালো থাকো, ভীষণই ভালো থাকো, এবং এভাবেই স্ট্রংলি নিজের জায়গাটা এভাবেই থাকুক তোমার ইন্ডাস্ট্রিতে। Thank you so যারা very much, দেখছেন, শোভনিকদা। মোস্ট ওয়েলকাম অলওয়েজ। যারা দেখছেন, যারা শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।